আজকের আলোচনা হচ্ছে আমাদের ওয়েদার অ্যান্ড ক্লাইমেট থেকে। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট থেকে প্রথম টপিক হচ্ছে দেখো কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। গ্যাসিয়াস, লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা প্রথমে পড়ব। প্রথমে বায়ুমণ্ডল কী তাহলে জেনে নিই। ওয়েদার আর ক্লাইমেট পড়ছি মানে আমরা প্রথমেই জানবো অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কাকে বলা হয় না, ভূপৃষ্ঠ থেকে যখন ওপর দিকে, ভূপৃষ্ঠ থেকে, এটা ভূপৃষ্ঠ, ওপর দিকে 10,000 কিমি, কত বললাম 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত অংশে গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প এগুলো থাকে। ঠিক আছে, এগুলোকে যে একটা আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের এখানে বলা হয়েছে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার। কম্পোজিশন মানে বায়ুমণ্ডলের মধ্যে কি কি গ্যাস রয়েছে, গ্যাসিয়াস, লিকুইড, সলিড কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, সেগুলো সব পড়তে হবে। কি কি দেখো, বায়ুমণ্ডলের মধ্যে মনে রাখবে গ্যাস, গ্যাসের মধ্যে যেমন রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে প্রধান 4টে গ্যাস। এছাড়াও অনেক গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে যেগুলো আমাদেরকে একবার করে জেনে নিতে হবে। সবথেকে বেশি যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সব পরিমাণ হচ্ছে 78.084%। তারপর রয়েছে অক্সিজেন, 2 নম্বর স্থান হচ্ছে অক্সিজেন, এর পার্সেন্টেজ হচ্ছে 20.946%। তারপর রয়েছে আর্গন, আর্গনের পরিমাণ 0.934%। তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ হচ্ছে 0.033%। এছাড়াও এগুলো এইরকম তো 4টে গ্যাস প্রধান বললাম। এছাড়াও নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো বায়ুমণ্ডলে রয়েছে, নিয়ন, হিলিয়াম, তারপরে জেনন, ক্রিপ্টন, এরকম অনেক নিষ্ক্রিয় গ্যাসও কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে। এছাড়াও বায়ুমণ্ডলে জলীয় বাষ্প রয়েছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ধরনের গ্যাসগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে যে কোনো জায়গা থেকে। সবথেকে ভারী গ্যাস, সবথেকে ভারী গ্যাস হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। সবথেকে ভারী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে এগুলো একটু করে মনে রাখতে হবে কী কী জিনিসগুলো বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে। এছাড়াও বায়ুমণ্ডলে রয়েছে অ্যারোসেল, অ্যারোসল। অ্যারোসলটা কি, অ্যারোসল হচ্ছে বায়ুতে ভাসমান যে সমস্ত সূক্ষ্ম ধূলি, বালি, ছাই এগুলো রয়েছে সেগুলোকে একত্রে বলা হচ্ছে অ্যারোসেল। বিশেষ করে নগর, বিভিন্ন মহানগরে, শিল্পাঞ্চলে এই অ্যারোসেল পরিমাণ দেখতে পাওয়া যায়। অ্যারোসেলের পরিমাণ যত বেশি হবে তত বায়ু দূষণ হবে। অ্যারোসেলের পরিমাণ বেশি হলে কি হবে, বায়ু দূষণ হবে। আচ্ছা, বায়ুতে ভাসমান যে এই অ্যারোসেলগুলো রয়েছে এবং তরল জলীয় কণার মিশ্রণ যখন কঠিন হয়ে যায় তখন তাকে বলা হয় এসপিএম। এসপিএম মনে রাখবে, পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটাকে শর্টে বলা হয় এসপিএম। এসপিএমটা কি না, বায়ুতে ভাসমান অ্যারোসেল যেগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে তরল জলীয় কণার মিশ্রণ, এটাকে একসঙ্গে বলা হয় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। হলো, তাহলে বা এই সমস্ত এই উপাদানগুলো তোমাদেরকে একবার করে রিডিং পড়ে নিতে হবে। পরের টপিক রয়েছে লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার বেসড অন দ্য থার্মাল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এলিমেন্ট ডিস্ট্রিবিউশন। বেশ, ঠিক আছে, এখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। পরবর্তী টপিক হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলতে গেলে বলা হয়েছে থার্মাল থার্মাল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এলিমেন্ট ডিস্ট্রিবিউশন পড়তে হবে। স্তর বিন্যাস মানে মনে রাখবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে দুটো ভাগে ভাগ করা যায়। এগুলি ভালো করে মনে রাখতে হবে। বড় প্রশ্ন তো কিছু নেই, শর্ট প্রশ্ন। একটা হচ্ছে উষ্ণতার বৈশিষ্ট্য অনুসারে, আর একটা হচ্ছে উপাদানগত বন্টন অনুসারে।
উষ্ণতার বৈশিষ্ট্য অনুসারে ভাগগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার। উপাদানগত বন্টন অনুসারে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের কয়েকটা ভাগ রয়েছে, আণবিক নাইট্রোজেন, 2 নম্বর পারমাণবিক অক্সিজেন স্তর, 3 নম্বর হিলিয়াম স্তর, 4 নম্বর হাইড্রোজেন স্তর। এই ভাগটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। উষ্ণতার বৈশিষ্ট্য অনুসারে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। উপাদানগত বৈশিষ্ট্য অনুসারে প্রথমে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারটাকে 4 ভাগে ভাগ করা যায়, আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। ঠিক আছে, এই ভাগগুলো কিন্তু মনে রাখতে হবে। ট্রপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। 2 নম্বর হচ্ছে এই স্তরের, এটা হচ্ছে বায়ুমণ্ডলের নিম্নতম স্তর, নিম্নতম স্তর। 3 হচ্ছে এই স্তরের বিস্তার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি আর মেরু অঞ্চলে 8 কিমি এর বিস্তার। এই স্তরে 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে, 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। উষ্ণতা কমে। আচ্ছা, এই স্তরে ঝড় বৃষ্টিপাত, তারপর বজ্রপাত, এগুলো ঘটে থাকে। ঠিক আছে, এই জন্য ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই স্তরে বায়ুর ঘনত্ব সর্বাধিক, এই যে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি উষ্ণতা কমে, এটাকে বলা হয় নরমাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার। ঠিক আছে, আর তাহলে এই তোমাদের এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে এই যে তথ্যগুলো, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, বিশেষ করে ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের স্তর। মনে রাখবে, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা স্তর রয়েছে, সেটাকে বলা হয় ট্রোপোপোজ। তাহলে প্রথম লিখবে যে ট্রপোস্ফিয়ারের উপরে
3 কিমি বিস্তৃত যে স্তর তা হলো ট্রোপোপজ। এই পজ কোথার অর্থ লাস্টে ট্রোপোপজ, ইংলিশে বানানটা হচ্ছে TROPOPAUSC। এই লাস্টের যে পজ আছে PAUSC, পজ মানে হচ্ছে থামা। অর্থাৎ এই স্তরে উষ্ণতা কমেও না বাড়েও না, উষ্ণতা থেমে যায়। উষ্ণতা যে হ্রাস পাচ্ছিল ট্রোপোস্ফিয়ার স্তরে প্রতি 1 কিমিতে 6.4 ডিগ্রি করে, এখানে এসে থেমে যাচ্ছে। তার পরবর্তী স্তর শুরু হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারের পরে শুরু হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায়। হলো, এই স্তরের কোনো রকম কুয়াশা, ঝড় বৃষ্টি এসব কিচ্ছু হয় না। এই জন্য এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। তারপর এই স্তরে যেহেতু শান্ত মণ্ডল, তাই জেট বিমান চলাচল করে। জেট বিমান চলাচল করে। এই স্তরে আন্টার্কটিকাতে শুক্তিমেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড দেখতে পাওয়া যায়। শুক্তিমেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায়। 6 নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের দিকে ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে, যেখানে 15 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাস দেখতে পাওয়া যায়। ওজোন গ্যাস অস্তিত্ব রয়েছে, ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক, ওজোন ঘনত্ব সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে। পরে হচ্ছে মেসোস্ফিয়ার, অর্থাৎ এই যে মেসোস্ফিয়ার স্তর বলতে গেলে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে যে স্তরে 5 কিমি বিস্তৃত স্তর, যেখানে উষ্ণতা বাড়েও না কমেও না, সেটাকে বলা হয়, যেরকম আগেরটা ছিল ট্রোপোপজ, এটা হচ্ছে স্ট্র্যাটোপোজ। এখানে উষ্ণতা বৃদ্ধিও পায় না, কমেও না, বাড়েও না। এইটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের সীমারেখা। এটা কি লিখে রাখতে পারো, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মেসোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য লিখলে এটা হচ্ছে সীমারেখা। দ্বিতীয় হচ্ছে মেসোস্ফিয়ার স্তরটি হচ্ছে, মনে রাখবে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার, মনে রাখতে হবে। আচ্ছা, মেসোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 80 কিলোমিটার। মনে রাখবে, মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড, পৃথিবীর দিকে ছুটে আসা যে সমস্ত উল্কাপিণ্ড, এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। এটা মনে রাখবে। আচ্ছা, পরবর্তী, এই স্তরে বায়ুর যে ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের জন্য জলীয় বাষ্প প্রবেশ করে অতি হালকা নৈশদ্যুতি মেঘ সৃষ্টি করে। নৈশদ্যুতি মেঘ, যাকে ইংলিশে বলা হয় নকটিলুসেন্ট ক্লাউড সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো মেসোস্ফিয়ার থেকে মনে রাখতে হবে। আমি সব
পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মনে রাখতে হবে। তার আগে সীমান্ত বা সীমারেখা, এই যে মেসোস্ফিয়ার যে উষ্ণতা একসময় স্থিতাবস্থা হয় মেসোস্ফিয়ারের ওপরে, তাহলে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের সীমারেখা, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের সীমারেখা কি? মেসোপোজ। মেসোপোজ মনে রাখতে হবে এটা। দ্বিতীয়, থার্মোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার। উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 500 কিমি। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায়। তাহলে উচ্চতা বৃদ্ধি হলে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই স্তরে। এই স্তরের উষ্ণতা সর্বোচ্চ 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। তারপর এই স্তরে বিশেষ করে সূর্য থেকে আগত যে ক্ষুদ্র তরঙ্গের রশ্মিগুলি বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের পরমাণু ভেঙে ইলেকট্রন কণা সৃষ্টি করে। এই স্তরে ইলেকট্রন কণা সৃষ্টি হয়, তাই প্রচুর তাপ উৎপাদন হয়। এই স্তরটি অত্যন্ত হালকা হয়ে থাকে, অত্যন্ত হালকা স্তর, ঠিক আছে, কারণ ওখানে বায়ুর ঘনত্ব খুবই কম। এই স্তরে বিশেষ করে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। এই স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়। মেরুজ্যোতি সৃষ্টি হয়। 9 নম্বর, এই স্তরে বিশেষ করে অতিবেগুনি রশ্মি, আলফা, বিটা, গামা রশ্মি এই স্তরে শোষণ করে, এবং যেহেতু এই স্তরে ইলেকট্রন আয়নে পরিণত হয়, এখানে বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকে। এখানে বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ারও বলা হয়। তাহলে থার্মোস্ফিয়ারের অপর নাম আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম কি? আয়নোস্ফিয়ার। তাহলে এই স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়। মেরুজ্যোতি মানে সুমেরুতে সুমেরু প্রভা, কুমেরুতে কুমেরু প্রভা সৃষ্টি হয়। এই স্তরের আবার কিছু উপস্তর আছে। কি উপস্তর? একটু করে মনে রাখবে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। ডি স্তর, ই স্তর, এফ স্তর, জি স্তর, এগুলো হচ্ছে এই থার্মোস্ফিয়ারের উপস্তর। একটু মনে রাখবে, ডি স্তর, ই স্তর। ই স্তরকে আবার একটা বলা হয় কেনেলি হেভিসাইড স্তর। কেনেলি হেভিসাইড স্তর বলা হয় ই স্তরকে। এফ স্তরকে আবার অ্যাপেলটন স্তর বলা হয়। অ্যাপেলটন স্তর। আর এটাকে বলা হয় কেনেলি হেভিসাইড বা হিপসাইড স্তর, ঠিক আছে। আর জি স্তরকে ইলেকট্রন সৃষ্টি হয়। এরকম 4টে স্তরের ভাগ করা হয়েছে উপস্তর হিসাবে থার্মোস্ফিয়ারের। এগুলো একটু মনে রাখতে হবে। পরে হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বিশেষ করে বায়ুমণ্ডলের হচ্ছে উষ্ণতম স্তর। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এর উষ্ণতা 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। 1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকে, এবং মনে রাখবে স্তরটি খুব পাতলা হয়। এই স্তরটা কৃত্রিম উপগ্রহের কক্ষপথের স্তর, অর্থাৎ এখানে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা হয় এই স্তরে।
বেশি না, এই তিনটি প্রধান বৈশিষ্ট্য এক্সোস্ফিয়ার সম্পর্কে মনে রাখতে হবে। ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে একদম বায়ুমণ্ডলের উচ্চতম স্তর, উচ্চতম স্তর। এই স্তরে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই স্তরে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, চৌম্বক মণ্ডলও বলা হয় এই স্তরকে চৌম্বক মণ্ডল। ঠিক আছে, এই স্তরের বিস্তার হচ্ছে 10,000 কিমি পর্যন্ত, বায়ুমণ্ডলের শেষ সীমা যাকে বলে। ঠিক আছে, এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। ঠিক আছে, বিশেষ করে মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে 3000 কিলোমিটার এবং 16,000 কিমি উচ্চতায় ইলেকট্রন প্রোটন আয়ন বলয়াকারে অবস্থান করে, তাই দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপোজকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। তাহলে এই সম্পর্কে তোমাদেরকে এই তিনটি তথ্য মনে রাখবে। চৌম্বক মণ্ডল বলা হয় অপর স্তরকে চৌম্বক মণ্ডল, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তাই একে চৌম্বক মণ্ডল বলা হয়। তাহলে ম্যাগনেটোস্ফিয়ার থেকে এই তিনটি তথ্য মনে রাখতে হবে। আরও দুটো স্তরের কথা বলেছি, একটা হচ্ছে হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার, হোমোস্ফিয়ার মানে হচ্ছে সমমণ্ডল, সমমণ্ডল মানে হচ্ছে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার বলতে গেলে ভূপৃষ্ঠ থেকে, মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে 88 কিমি উচ্চতা। এই স্তরে প্রধান উপাদান হচ্ছে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, জৈব অজৈব কণা। ঠিক আছে, মনে রাখবে বায়ুমণ্ডলের নিম্ন স্তর মানে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের নিম্নাংশ এর অন্তর্গত। কি কি এর অন্তর্গত পড়ছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের নিম্নাংশ পর্যন্ত এর অন্তর্গত সমমণ্ডল। পরবর্তী স্তর হচ্ছে বিষমমণ্ডল, এটাকে ইংলিশে বলা হয় কি হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার মানে হচ্ছে বিষমমণ্ডল, অর্থাৎ 88 থেকে 10,000 কিলোমিটার, 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উপাদানগুলি একরকম থাকে না, বিষমণ্ডলে বিষম প্রকৃতির হয়, অর্থাৎ এখানে বায়ুর গ্যাসগুলি একসঙ্গে মিলেমিশে থাকে না, অনুপাতও সমান থাকে না। ঠিক আছে, বায়ুমণ্ডলের দুটি স্তর, ঊর্ধ্বস্তর থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ আর এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার যেটা রয়েছে সেগুলো কিন্তু এই স্তরের মধ্যে পড়ছে। এই স্তরের 4টি উপস্তর যেটা বলেছিলাম, 4টির উপস্তর কি কি সেটা ভালো করে মনে রাখতে হবে। আণবিক নাইট্রোজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তরের উচ্চতা কত? 88 থেকে 200 কিমি। তারপর পারমাণবিক অক্সিজেন, উচ্চতা কত? 200 থেকে 1120 কিমি। তারপর কি আছে? হিলিয়াম স্তর, উচ্চতা কত? 1120 থেকে 3540 কিমি। লাস্ট রয়েছে হাইড্রোজেন স্তর, এটা সব থেকে উচ্চতায় অবস্থিত আর কি। হাইড্রোজেন স্তর 3540 থেকে 10,000 কিমি। তাহলে হাইড্রোজেন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের এখানের হেটেরোস্ফিয়ার বিষমণ্ডলের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে হাইড্রোজেন স্তর। ঠিক আছে, এবং এই সমমণ্ডল আর বিষমণ্ডলের যে সীমারেখা, এদের দুটোর যে সীমারেখা, এই সীমারেখাকে বলা হয় টার্বোপোজ। টার্বোপোজ বলা হয় এই সীমারেখাকে। ঠিক আছে, আজকে প্রথমে আলোচনার বিষয় হচ্ছে ওজোনোস্ফিয়ার। ওজোনস্ফিয়ার বা ওজোন স্তর, ওজোন স্তর। আগের দিন ক্লাসে আমি আলোচনা করেছি যে ওজোন স্তর কোন বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে।
কোন স্তর? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের সবথেকে গুরুত্বপূর্ণ বা বেশি ঘনত্বযুক্ত পুরু স্তর রয়েছে, সেই স্তরটিকে বলা হয় ওজোনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের অন্যান্য স্তরে ওজনের পরিমাণ নেই বললেই চলে, তবে সবথেকে বেশি রয়েছে বায়ুমণ্ডলের 90% রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ ওজোনোস্ফিয়ার, অর্থাৎ ওজোনোস্ফিয়ারের কী কী গুরুত্ব রয়েছে, ওজোনোস্ফিয়ার কেন গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমত ওজোনোস্ফিয়ার আমরা জানি ওজোন যে গ্যাসটা সেটা কিন্তু একটা বিষাক্ত গ্যাস। কিন্তু এই ওজোনোস্ফিয়ার মানুষের আর অনেক সমস্যাও সৃষ্টি করে, আবার এটা অনেক মানুষের সুবিধাও সৃষ্টি করে। ওজোনোস্ফিয়ার বা ওজোন যে স্তর, সেই ওজোন স্তরের কিন্তু অনেক সমস্যাও রয়েছে। যেমন ওজোন গ্যাসের একটা বললাম কি বিষাক্ত গ্যাস, এই ওজোনোস্ফিয়ার ওজনের বিভিন্ন ধরনের রোগ জ্বালা সৃষ্টি হতে পারে। মানুষের চোখ, ফুসফুস জ্বালা এগুলো হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষে ব্যাঘাত ঘটে, এগুলো অসুবিধা রয়েছে। কিন্তু ইতিবাচক প্রভাব কি, সেটা হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা। অর্থাৎ এই ওজোনস্ফিয়ার আছে বলেই বায়ুমণ্ডলের জীবমণ্ডল রক্ষা পাচ্ছে। কারণ সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, সূর্য থেকে 3 ধরনের অতিবেগুনি রশ্মি আসে। কি বললাম? সূর্য থেকে 3 ধরনের অতিবেগুনি রশ্মি আছে, UVA, UVB, UVC। এই 3 ধরনের রশ্মি, যার মধ্যে এই বি এবং সি খুব ক্ষতিকারক। ঠিক আছে, এই বি এবং সিকে প্রতিহত করতে সাহায্য করে এই ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার কিন্তু এই দুটো রশ্মিকে আটকে দেয় এবং পৃথিবীতে প্রবেশ করতে দেয় না। ঠিক আছে, সে কারণে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এছাড়াও উষ্ণতার ভারসাম্য রক্ষার জন্য, উষ্ণতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই ওজোন স্তরের গুরুত্ব রয়েছে। কেন না, ওজোন স্তর, ওজোন গ্যাসের স্তর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত যে রশ্মি, সেটা বাধা দিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতার ভারসাম্য রক্ষায়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, পৃথিবী থেকে যে রশ্মিটা, সূর্য থেকে রশ্মিটা আসছে, সেটা আবার পৃথিবী পৃষ্ঠ থেকে ব্যাক করছে। ব্যাক করার ফলে ওজোন স্তর আছে, ওজোন স্তরের ধাক্কাকে সেটাকে ফিরে দিতে বাধা দিচ্ছে, তার ফলে পৃথিবীর উষ্ণতার ভারসাম্যটা বজায় থাকছে। তাহলে এই গুরুত্বগুলো পড়ে নেবে। এরপর আসছে ওজোন ডিপ্লেশন। ওজোন ডিপ্লেশন মানে হচ্ছে ওজোন স্তর কিন্তু ক্ষয় পাচ্ছে, ওজনের হ্রাস ঘটছে। এটা কেন ঘটছে? ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই ওজোন স্তর ধ্বংস হয়ে যাওয়ার ফলে ওজোন হোল সৃষ্টি হচ্ছে, ওজোন হোল, যার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করছে, যাকে আমরা নাম করছি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। ঠিক আছে, তো এটা কেন ঘটছে? কি বিভিন্ন প্রাকৃতিক কারণ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে মনুষ্যসৃষ্ট কারণগুলি সবথেকে গুরুত্বপূর্ণ। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে মনে করে, যেমন আমরা প্রচুর পরিমাণে CFC গ্যাস নির্গত করছি। CFC গ্যাস খুব ক্ষতিকারক, যেটা ওজোন গ্যাসকে ভেঙে দেয়, ওজোন গ্যাসকে নষ্ট করে। যেমন আমরা ফ্রিজ ইউজ করছি, AC ইউজ করছি, এখান থেকে অনেক বেশি CFC গ্যাস নির্গত হয়, যার ফলে কিন্তু ক্ষতি হচ্ছে। এছাড়াও মানুষের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন কলকারখানা, ঠিক আছে, এই ধরনের কার্যকলাপের ফলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে, যার ফলে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। এছাড়া গাছ কেটে দেওয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। কলকারখানা থেকে, জেট বিমান থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যৌগ বেরিয়ে আসছে, যার ফলে কিন্তু ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এর কারণগুলো এটাই। কনসিকুয়েন্সেস মানে কি, এর প্রভাব, এফেক্ট কি হতে পারে। অর্থাৎ ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে মনে রাখবে সূর্য থেকে UVB এবং UVC এই দুটো কিন্তু প্রবেশ করতে শুরু করবে, যার ফলে কি কি সমস্যা সৃষ্টি হবে। দেখো, যার ফলে সমস্যা সৃষ্টি হতে পারে, যেমন বিশ্ব উষ্ণায়ন, যেটা বললাম, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। তারপর বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হতে পারে, অর্থাৎ
উষ্ণতার বৈপরীত্য দেখা দিতে পারে, তারপর অ্যাসিড বৃষ্টি হতে পারে, এগুলো ফলাফল। তারপর ধোঁয়াশা সৃষ্টি হয়, যেটা দেখবে দিল্লি শহরে সবথেকে বেশি হচ্ছে। তারপর মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি হবে, মানুষের রোগজ্বালা বাড়বে। তারপর চোখে ছানি পড়বে, চোখে ছানির পরিমাণ বাড়বে, যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রাণী জগতের উপর প্রভাব সৃষ্টি হবে। প্রাণী জগতে মানে উভয়চর প্রাণীর সংখ্যা কমে যাবে, মাছ উৎপাদনটা কমে যাবে, সামুদ্রিক প্রাণীর ক্ষতি হবে। তারপর উদ্ভিদ জগতের উপর প্রভাব সৃষ্টি হবে। উদ্ভিদ জগতের উপর বলতে উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যাবে, উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল থাকে সে ক্লোরোফিলের পরিমাণটা কমে যাবে, বাষ্পীভবনের হারটা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, সেগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তাহলে ওজোন স্তরের কারণ, ফলাফল এবং ওজোন স্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ কি, এগুলো একটুকু রিডিং ভালো করে পড়ে নিতে হবে। এবং ওজোন স্তর সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের চুক্তি করা হয়েছে। কী কী চুক্তি এটা মনে রাখবে? মন্ট্রিল চুক্তি, ওজোন স্তর সংরক্ষণের জন্য মন্ট্রিল চুক্তি করা হয়েছে, যেটা হচ্ছে 1987। এছাড়াও 16ই সেপ্টেম্বর হচ্ছে ওজোন স্তর সুরক্ষা দিবস। ওজোন স্তর সুরক্ষা দিবস হচ্ছে 16ই সেপ্টেম্বর, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে মন্ট্রিল চুক্তিটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার সময়, যে কোন ওজোন স্তর সংরক্ষণের জন্য কোন চুক্তি করা হয়েছে, মন্ট্রিল চুক্তি। ওজোন স্তর সংরক্ষণ দিবস কত তারিখে হয়? 16ই সেপ্টেম্বর। দুটো ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন বলে দিলাম। ঠিক আছে, এরকম আরও শর্ট প্রশ্ন আলোচনা করা হবে। তো মোটামুটি থিওরি টাইপ এইটুকু ভালো করে একটু রিডিং পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাইমেট যে চ্যাপ্টারটা ছিল এটা আমাদের কমপ্লিট।